স্বপ্ন খুবই ছোট একটি শব্দ, কিন্তু তার অর্থ অনেক বড়। আমরা স্বপ্ন দেখি এবং তা পূরণ করার চেষ্টা করি। প্রিয় দর্শক, সিল টিভির নিয়মিত আয়োজন স্বপ্নচারী তারুণ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রাফা। আজকের অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে রিফাত অ্যান্ড কোম্পানির সৌজন্যে। আমার সাথে আজকে উপস্থিত আছেন স্বপ্নচারী তরুণ আব্দুল কাদির জীবন। চলুন দর্শক, আমরা তার সাথে কথা বলি, তার স্বপ্ন সম্পর্কে জানি, তিনি কি করেন তা সম্পর্কে আমরা জানি। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সিল টিভির পক্ষ থেকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি কি করেন মূলত? আমি মূলত লেখাপড়া করি আর পাশাপাশি লেখালেখি করি। আমার একটা স্বপ্নের একটা ম্যাগাজিন আছে, দি আর্থ অব অটোগ্রাফ। এই ম্যাগাজিনটা আমি ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর থেকে এটা নিয়মিত প্রকাশ করে আসছি। মানে আপনি হচ্ছে লেখালেখি বা হচ্ছে ম্যাগাজিন এই ধরনের কাজ আপনি করে থাকেন, ম্যাগাজিন প্রকাশের কাজ করে থাকেন। তো হঠাৎ করে এত মানে অন্য কিছু থাকতে, অনেক স্বপ্নই তো মানুষের থাকে, তো এই হঠাৎ লেখালেখি বা ম্যাগাজিন প্রকাশে কেন আপনার মানে ইচ্ছা হলো? সুন্দর একটি প্রশ্ন। আসলে মানুষের জীবনে অনেক স্বপ্ন আছে, স্বপ্ন আছে বলেই মানুষ পৃথিবীতে বেঁচে আছে। স্বপ্ন না থাকলে সে কী নিয়ে বাঁচবে? প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্বপ্ন আছে। তা আমিও ছোটোবেলা থেকেই আমি যখন বাংলা বইয়ের মধ্যে যখন কবিতা পড়ি বা জসীমউদ্দিনের কবর কবিতা পড়লাম বা বিভিন্ন রাইটারের যখন লেখা যখন আমি পড়ি, তখন আমাকে খুবই অনুপ্রাণিত করি। তখন থেকেই আমি ছোটোবেলা থেকে আমি এই কবিতা চড়া লেখালেখি আমার একটা অভ্যাস তৈরি হয়, আর সেই থেকেই আমার লেখালেখিতে আসা। তো লেখালেখি যে করেন, কেমন লাগে আপনার লেখালেখি করতে? হ্যাঁ, লেখালেখি করতে অবশ্যই এখন বর্তমান সময়ে আমার অনেক ভালো লাগে। যখন আমি অনেক কষ্ট করে যদিও লেখাপড়া করি এবং লেখালেখি করি, এবং বর্তমান সময়ে অনেক ভালো লাগে, কারণ এই লেখাগুলো এখন পাবলিশড হচ্ছে, বিভিন্ন জাতীয় পত্র পত্রিকায় প্রকাশিত হচ্ছে। মানুষ পরে আমাকে বলছে, জীবন তোমার লেখাটা খুবই সুন্দর হয়েছে, আমরা এখান থেকে অনেক কিছু জেনেছি, জানতে পেরেছি, খুবই ভালো একটা লেখা, সমাজের জন্য উপকারী। তখন আসলে কিন্তু খুবই ভালো লাগে। আমরা কিন্তু সবসময় সমাজের কাজ করে থাকি। কি ধরনের লেখা আপনি মূলত, মানে ওটার উপরে আপনি লিখেন, কি ধরনের লেখা আপনি আমি লিখেন? মূলত শিশু সাহিত্য নিয়ে বেশি লেখালেখি করি, যেমন ছোটদের নিয়ে চড়া, কবিতা, এই সমস্ত বেশিবার লিখি। তাছাড়া পাশাপাশি আমি প্রবন্ধগুলো লিখি, সমাজে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি আর প্রবন্ধ লিখে থাকি। তো এই হঠাৎ শিশু সাহিত্যের প্রতি আগ্রহ কেন? আরো তো ছিল, বাংলা সাহিত্য ছিল, ইংরেজি সাহিত্য ছিল, অনেক কিছুই তো ছিল, রাজনীতির উপরেও বই লেখা যেতে পারতো, তো হঠাৎ করে শিশু সাহিত্য কেন? আসলে শিশু সাহিত্য আর রাজনীতি সাহিত্যটা কিন্তু মূলত শিশু থেকেই শুরু হয়েছে। কারণ আমরা যখন ছোটবেলায় যখন আমরা লেখাপড়া করি, তখন সবাই কিন্তু ছোট ছিলাম, সবাই ছোট থেকে কিন্তু বড় হয়েছি। আর শিশুরাই আমরা বলে থাকি আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুরাই কিন্তু একসময় অনেক বড় হয়। এই শিশুরা যখন লেখালেখি মানে তারা যখন পড়ে বা তারা যখন লেখে, তারা যখন উৎসাহ উদ্দীপনা পায়, তারাই কিন্তু একসময় অনেক বড় লেখক হয়। এই শিশু সাহিত্য থেকেই মানুষ কিন্তু অনেক বড় অন্য অন্য সাহিত্যে তারা চলে গেছে। আর শুধু শিশু সাহিত্যের মধ্যে তারা মানে তারা আবদ্ধ না রেখে নিজেকে, তারা সব সাহিত্যে তারা বিচরণ করে। শিশু সাহিত্যরা আসলে মূলত লেখালেখি মূলত সবাই কিন্তু শিশু সাহিত্য থেকে শুরু করে। শিশু সাহিত্য নিয়ে লিখতে খুব ভালো লাগে। আপনি যখন দেখবেন একটা চড়া লিখেছেন, একটা শিশু যখন পড়ছে, সে যখন তারা আনন্দের সাথে নাচছে, তখন আপনার মধ্যে অনেক প্রেরণা সৃষ্টি হবে। তখন আপনার মনে হবে আমিও শিশুদেরকে নিয়ে লিখি, সেই থেকে আর কি। তো শিশুদেরকে নিয়ে আপনার কাজ করতে খুব ভালো লাগে? ভালো লাগে। আচ্ছা, আপনি যে আপনার এখন পর্যন্ত কি কোনো বই বা ম্যাগাজিন কি প্রকাশ হয়েছে কিনা? এখন পর্যন্ত আমি শিশু সাহিত্য নিয়ে আমি যে কাজ করি, আমার একটি বই প্রকাশিত হয়েছে, সেটার নাম দিয়েছি আমি দুঃখ নাচে সুখের কাছে। বইটি আপনি হয়তো আমি দেখে আপনি চাইলে আমাদের দর্শকদেরকে দেখাতে পারেন আপনার বইগুলি। আমার প্রথম শিশুতোষ চড়া গ্রন্থ দুঃখ নাচে সুখের কাছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আব্দুল কাদের জীবন, ওনার একটি বই শিশু সাহিত্য নিয়ে, দুঃখ নাচে সুখের কাছে, একটি বই প্রকাশিত হয়েছে। তো এটা কবে প্রকাশিত হয়েছে এই বইটি? 2019 সালে বইমেলাতে প্রকাশিত হয়েছে। তো এই বই থেকে আপনি কেমন সাড়া পেয়েছেন? এই বই থেকে আসলে প্রথম বই আমি অনেক সাড়া পেয়েছি,
যখনই আমি এই বইটা মানে বের করি, তখন আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার লেখক সর্বমহল থেকে আমাকে অনেক প্রেরণা, উৎসাহ, দীপনা দিয়েছে। সেই থেকে আমার এখন উৎসাহটা এখন অনেক বেড়ে গেছে। আমি যখন দেখি আমার ছাত্রছাত্রী যখন তারা চতুর্থ শ্রেণীতে পড়ে, পঞ্চম শ্রেণীতে পড়ে, তৃতীয় শ্রেণীতে পড়ে, তারা যখন বইটা পড়ে আমাকে যখন বলে যে স্যার আপনার বই লেখাগুলো অনেক সুন্দর, তখন সত্যি আমার কিছু অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আচ্ছা, এটার পাশাপাশি কি আপনার আর কোনো বই কি বা ম্যাগাজিন আপনি যেটা বলছিলেন কি প্রকাশিত হয়েছে কিনা? আমি যখন লিডিং ইউনিভার্সিটিতে ভর্তি হই ইংলিশ ডিপার্টমেন্টে, তখন থেকে আমি একটা ম্যাগাজিন বের করি। অবশ্যই এই ম্যাগাজিনটা আমি কাজ শুরু করি 2014 সাল থেকে। বাংলায় আমি একটা ছোট্ট 4 পাতার একটা লিটল ম্যাগ বের করতাম। তো 5টি সংখ্যা বের করেছি। বের করার পরে যখন আমি লিডিং ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, ঠিক তখনই আমার মনে হলো যে না, আমি এখন এটাকে বাংলা নয়, আমি ইংরেজি সাহিত্যে তুলে ধরবো। আমার দেশ, সমাজ এবং মাটি ও মানুষের কথা আমি ইংরেজিতে তুলে ধরবো। হঠাৎ ইংরেজি সাহিত্যের প্রতি কেন এই ঝোঁক আপনার? বাংলা সাহিত্য রেখে কেন ইংরেজি সাহিত্যের প্রতি? হ্যাঁ, খুব সুন্দর একটি প্রশ্ন। আসলে আমরা সবাই জানি ইংলিশ ইংলিশ ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। একটা আন্তর্জাতিক ভাষা হচ্ছে ইংরেজি। তো এই ভাষা কিন্তু প্রত্যেকটা দেশের মানুষ কিন্তু জানে। প্রত্যেকটা দেশের মানুষ কিন্তু এই ভাষা সম্পর্কে তারা কিছু না হোক কিছু হলেও তারা সবাই জানে। আর আমি আসলে কোন বিষয় নিয়ে পড়ছি? ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছি। এখন ইংরেজি সাহিত্য নিয়ে আমি 24 ঘন্টা কাজ করছি। সেখান থেকে আমার প্রেরণা আসছে। ওই যে আমি যখন পড়ি উইলিয়াম শেক্সপিয়ার যখন পড়ি, জন ডান যখন পড়ি, পিবি শেলি যখন পড়ি, এছাড়া ওই যে জন মিল্টন যখন আমি পড়ি, তখন তার লেখাগুলো দেখে আমার খুব ভালো লাগে। তাদের লেখা আমাকে খুব ইন্সপিরেশন করে। তখন থেকেই আমি আমার স্যারের সাথে আলাপ করে আমার বাংলা এই লিটল ম্যাগটাকে আমি ইংরেজি করে ফেলি এবং ভাষাটাকে চেঞ্জ করে ফেলি। আগের নামটা ছিল বিপ্লব, এরপর থেকে আমি নামটা দিয়েছি দি আর্থ অফ অটোগ্রাফ, যেটা হয়তো পাঠকদেরকে আমি দেখাতে পারি। এই হচ্ছে আমার ইংরেজি ম্যাগাজিন, যেটা লিডিং ইউনিভার্সিটি থেকে আমি প্রতি 4 মাস অন্তর আমি এটা বের করে থাকি। ইতিমধ্যে আমি অনেক সংখ্যাগুলো আমি বের করেছি। টোটাল কয়টা সংখ্যা আপনার বেরিয়েছে? 9টি সংখ্যা বের হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওনার লেখা, ওনার বের করা প্রকাশিত কয়েকটি বই, মানে ম্যাগাজিন দ্য আর্ট অফ অটোগ্রাফ। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, তিনি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করছেন এবং এই ম্যাগাজিনগুলো আসলে ইংরেজির উপরেই ছাপা। পাশাপাশি তিনি একটি ছড়ার বই, বাচ্চাদের ছড়ার একটি বইও তিনি প্রকাশ করেছেন। তো এই যে আপনি অটোগ্রাফগুলো যে বের করছেন, নিশ্চয়ই এগুলোর মধ্যে আমাদের গণ্যমান্য যারা ব্যক্তিত্বরা আছেন তাদের অবশ্যই অটোগ্রাফগুলো আছে। তো সেটা আপনি কিভাবে কালেক্ট করেন অটোগ্রাফগুলা? আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন। আসলে এই যে লেখাগুলা আমি প্রথম সংখ্যা যখন বের করি ইংরেজি সাহিত্যে, তখন অনেক ব্যাগ পেতে হয়েছে আমাকে। আমি সকল স্যারদের সাথে যোগাযোগ করি। এছাড়া সিলেট শহরের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর স্যার ম্যাডামদের সাথে আমি যোগাযোগ করি। আর ম্যাডামদের সাথে আমি বলে তুলতে থাকি যে স্যার ম্যাডামকে বলি যে আমি একটা ইংরেজি ম্যাগাজিন বের করতে যাচ্ছি, আপনারা যদি লেখা দিন তাহলে আমি এখানে উৎসাহিত হব এবং অনুপ্রাণিত হব। তখন স্যার ম্যাডামরা আমাকে অনেক লেখা দিয়েছেন এবং আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল তারা সবাই আমাকে অনেক হেল্প করেছে। তারা সবাই তো আর হেল্প করবে না, কিছু আছে আমার অপোজিট এগেনস্ট পার্টি, তারা হয়তো চাচ্ছে না যে সে এটা বের করুক। আর কিছু ফ্রেন্ড তো অবশ্যই থাকবে যারা সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে, তারা সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে। তখন যখন স্যার ম্যাডাম সবাই যখন লেখা দিলেন, তখন তো আমার ম্যাগাজিন ওকে হয়ে গেছে। তখন এরপরে আমি অনেক অ্যাডও পাইতাম। ঠিক তখনই ম্যাগাজিনটা আমি বের করতে পারি। আচ্ছা, আপনি কি কোনো পত্রিকাতে কোনো লেখালেখির কাজ করেন কিনা? আমি কোন পত্রিকাতে লেখালেখি কাজ বলতে, আমার জাতীয় বিভিন্ন পত্রিকা আমার লেখা প্রকাশিত হয়। গত 5-6 দিন আগে বা 15 দিন হবে দৈনিক যায় দিন, এছাড়া দৈনিক ইত্তেফাক, এছাড়া আরো কয়েকটি পত্রিকার মধ্যে আমার লেখা এসেছে। এই যে আপনার পত্রিকার মধ্যে যে আপনার লেখাগুলো প্রকাশ হয়, তা আপনার কেমন লাগে? হ্যাঁ, অবশ্যই খুবই ভালো লাগে। ডেইলি সানে যখন আমার ইংরেজিতে একটা আর্টিকেল যখন প্রকাশিত হয়েছে, এছাড়া বাংলাদেশের ঢাকা থেকে যখন 7টি ইংরেজি ম্যাগাজিন প্রকাশিত হয়, সেই ম্যাগাজিনে যখন দেখি আমার আর্টিকেল প্রকাশিত হয়েছে, তখন আমাকে নিজেকে অনেক ভালো লাগে যে আমি ইংরেজি সাহিত্যে লেখাপড়া করছি এবং ইংরেজিতে লিখছি, এই লেখাগুলো আবার প্রকাশিত হচ্ছে। এছাড়া বাংলায় আমি লেখালেখি করছি এবং এই লেখাগুলো দিয়ে আমার বইও বের হচ্ছে, মানুষও পড়ছে,
বিভিন্ন জাতীয় পত্রিকা যখন থেকে আসছে তখন অবশ্যই ভালো লাগার কথা, এটা সবারই ভালো লাগবে। আচ্ছা, আপনি এই যে লেখালেখির কাজ করছেন বা আপনি বললেন যে আপনার এগেইনস্ট পার্টিরাও আছে, তো এই কাজগুলো করতে গিয়ে আপনার কোনো ভালো অভিজ্ঞতা বা খারাপ অভিজ্ঞতা বা এগেইনস্ট পার্টির তরফ থেকে কি এরকম কিছু কি আছে? আসলে খুব সুন্দর একটা কোয়েশন। এটা আসলে আজকের ইন্টারভিউর মধ্যে এই কোয়েশনটা সবচেয়ে বেটার। আমরা জানি প্রত্যেকটা মানুষই তার জীবনে সফলতা অর্জন করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়, এটা সবার জীবনে, শুধু আমার জীবনে নয়। তো আমি যখন ম্যাগাজিনটা বের করি তখন আমি দেখেছি আমি অনেক মানুষের কাছে গিয়েছি যে অনেক সহযোগিতার জন্য, কিন্তু পাইনি, তারা দেয়নি। তারা কিসের জন্য আমাকে সাপোর্ট করেনি আমি জানি না, বাট তাদের কাছ থেকে আমি কোনো সাপোর্ট পাইনি। আমার প্রিয়জনদের কাছ থেকে আমি অনেক সাপোর্ট পাইনি, এমনকি আমার এলাকার মধ্যে মানুষের কাছ থেকে আমি সাপোর্ট পাইনি। তারা আমাকে অনেক সময় মোকারি করতো, যেমন বলতো হাসাহাসি করতো, মোকারি হাসাহাসি করতো। যেমন বাংলায় আমরা বাঙালি আর সে ইংরেজি নিয়ে এসেছে। আমরা জানি বর্তমানে বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলো অনেকটাই ইংরেজিতে প্রকাশিত হয়, সো তারা আমাকে নিয়ে মোকারি করতো। তো আমি সেদিকে নজর না দিয়ে আমি আমার ম্যাগাজিন প্রকাশিত করতাম। আমি যদি একটি ঘটনা বলি আপনাকে, তখন বুঝতে পারবেন। আমার ম্যাগাজিন প্রথম সংখ্যা যখন বের হলো, তখন আমার ইউনিভার্সিটির বিসি স্যার সহ আমরা সবাইকে জানাই যে একটা প্রকাশনা অনুষ্ঠান করব। প্রকাশনা অনুষ্ঠান তো আপনি বুঝতে পারছেন, বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। তখন আয়োজন করি, অনেক বড় একটি আয়োজন। আমার ম্যাডাম, আমার ক্লাসমেট, বন্ধু বান্ধব সবাই এসেছে। প্রোগ্রাম 3টার সময়, প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যায় 2টার সময়। এখন বুঝতে পারছেন, এটা বই এত কষ্ট করে আমি বের করেছি। এই ক্যান্সেল হওয়ার পিছনে কারণটা কি ছিল? ক্যান্সেল হওয়ার পিছনে কারণটা হয়তো, যদিও আমি মূল কারণটা আমি বলতে পারবো না এখানে, তবে এতটুকু বলতে পারি, ওই যে বললাম না, কিছু মানুষ আছে আমার পক্ষে, কিছু মানুষ আছে আমার বিপক্ষে। মানে টেকনিক্যাল প্রবলেম ছিল, যার কারণে প্রোগ্রামটা করতে পারিনি। আমার অনেক কষ্ট লেগেছে সেদিন, যে এত কষ্ট করে ম্যাগাজিনটা পাবলিশ করলাম, এখন মুখ প্রকাশনা অনুষ্ঠান হবে, 1 ঘন্টাকে স্যার বাতিল করে দিলেন। আমার সেদিন খুব কষ্ট লেগেছে। যাই হোক, 4 বছর পরে, গত 1 মাস আগে আমার ম্যাগাজিন যখন 9th ভার্সন মানে 9ম সংখ্যা যখন প্রকাশিত করি, তখন আমাদের ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের অধ্যাপক এবং সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রুবায়েত ফেরদৌস স্যার এসেছিলেন আমাদের ইউনিভার্সিটিতে। তো স্যার খুব পপুলার। তো বিসি স্যারকে নিয়ে যখন একটা প্রোগ্রাম থেকে বের হয়েছিলেন, তখন আমি আমার ফ্রেন্ড বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমার ম্যাগাজিন নিয়ে আমরা স্যারের সাথে দেখা করি। তখন স্যার আমাকে যে উৎসাহ অনুপ্রেরণা দিয়েছেন, সত্যি সেটা অনেক ভোলার মতো নয়। বিসি স্যার সাথে সাথে আমার ম্যাগাজিন নিয়ে আমাকে বলে, জীবন সবার হাতে দিয়ে দাও। তখন আমি সব স্যারদের কাছে দিয়েছি এবং আমার ম্যাগাজিন প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। সেখানে যে আমার অনেক দুঃখ কষ্ট আছে, সবাই কিন্তু এই প্রোগ্রাম থেকে কিন্তু আমি মুছে ফেলেছি। এই যে আপনি যে মানে অনেকের কাছ থেকে সাপোর্ট পাইছেন এবং অনেকের কাছ থেকে সাপোর্টটা পাননি, তো এই যে আপনার যে খারাপ লাগা বা অনেক সময় মনে কষ্ট, তো সেটা থেকে আপনি কিভাবে রিকভার করে আসলেন? হ্যাঁ, আসলে দেখেন, আমরা একটা কথা জানি যে কারো যদি একটা পথ বন্ধ হয়ে যায়, তার জন্য আল্লাহ আরো 10টা পথ খুলে দেন। আমি সেটা বিশ্বাস করি, আই বিলিভ দ্যাট। তো সেখান থেকে আমি যখন আপনি জানেন, আমি আপনার একটা ঘটনা বলি। যেমন দেখেন, আমাদের যে বিশ্ববিখ্যাত যে হ্যারি পটার, এই হ্যারি পটারটা কে লিখেছিল? জেকে রাউলিং। জেকে রাউলিং জনপ্রিয় একটি শিশু সাহিত্যিক একটি লেখা। তো এই জেকে রাউলিং কিন্তু 12 জনের কাছে গিয়েছিল সাপোর্টের জন্য, কিন্তু পায়নি। পাইছিল কত নম্বরের জনের কাছ থেকে? 13 নম্বর জনের কাছে। 13 নম্বর জনের কাছ থেকে সে পেয়েছিল। আমিও সেটা বিলিভ করে দেখি যে আমি যদি একজনের কাছ থেকে পাই না, দ্বিতীয় জনের কাছ থেকে পাই না, তৃতীয় জনের কাছ থেকে পাই না, আমি যেতে থাকি। যতক্ষণ পর্যন্ত আমি সাপোর্ট ব্যক্তি না পেয়েছি, আমি ততক্ষণ পর্যন্ত আমি পেছনে। ইংরেজিতে একটা মনে প্রবাদ আছে যে কি জানি, failure is the pillar of success. আচ্ছা, আপনার কাছে এই মানে থিওরিটাই খুব বেশি কাজে লাগছে যে failure is the pillar of success. তো আপনার এই যে টোটাল যে এই যে ম্যাগাজিন গুলা, দা আর্ট অফ অটোগ্রাফ, এটা এখন পর্যন্ত কোথায় কোথায় প্রকাশিত হয়েছে? এটা কি কোনো বইয়ের দোকানে গেলে কি আমরা পাবো সেটা? হ্যাঁ, অবশ্যই। দর্শকরা কি পেতে পারেন? আপনি আমাদের দর্শকদেরকে বলতে পারেন চাইলে যে আপনার বই কোথায় কোথায় পাওয়া যায় বা কোথায় প্রকাশনী হচ্ছে? ম্যাগাজিনটা আসলে আমাদের রাজা মেনশন মারুফ লাইব্রেরিতে আছে, আর আম্বরখানা পয়েন্ট জসিম হাউসে আছে। এছাড়া আমাদের সিলেটে যত ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ আছে, সবই প্রায় ম্যাক্সিমাম স্কুল কলেজের অফিসে কিন্তু আমাদের এই ম্যাগাজিনটা আছে। এই ম্যাগাজিনের মানে বিশেষত্বটা কি, যে মানে এটা পড়লে আমরা কি কি জানতে পারবো?
এই ম্যাগাজিনের বিশেষত্বটা হচ্ছে যে এই ম্যাগাজিনের মধ্যে যা থাকে তা হলো ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, নিবন্ধ, এছাড়া স্পেশাল নিউজ, সাক্ষাৎকার। আপনি দেখবেন প্রত্যেকটা মানে ম্যাগাজিনে একজনের সাক্ষাৎকার থাকে। গত সন্ধ্যায় সাক্ষাৎকার নিয়েছিলাম আমরা ওই যে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সেক্রেটারি, এর প্রথম সঙ্গে আমরা সাক্ষাৎকার নিয়েছিলাম আমাদের বিসি স্যারের। আপনি দেখবেন এখানে আছে বিসি স্যারের সাক্ষাৎকার। এর আগের সংখ্যায় সাক্ষাৎকার ছিল জাফর ইকবাল স্যারের। তো আমরা প্রত্যেকটা সংখ্যায় এক একজন ব্যক্তির স্পেশাল ব্যক্তি পার্সনের আমরা সাক্ষাৎকার নিয়ে থাকি। এই সাক্ষাৎকার নিতে গিয়ে আপনি তাদের কাছ থেকে খুব সাপোর্ট পান, তাই না? হ্যাঁ, অবশ্যই। আমি যখন যাই, আমি যখন বলি যে আমি ইংরেজি ম্যাগাজিনের সম্পাদক, আমি আপনার সাক্ষাৎকার নিব, তারা খুশি হয়ে বলেন। তো আগামী সংখ্যা আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে সংখ্যা নিয়ে আমরা বের করছি। তো সেখানে আমরা নাদের ভাইকে বলছি যে আপনি জানেন শফিল চৌধুরী নাদের বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তিনি আমাদেরকে সময় দিয়েছেন এবং বলছেন যে জীবন তুমি 3 তারিখের পরে আসো। আমি আর যোগাযোগ করিনি, যোগাযোগ করলেই ওনার কাছে চলে যাব। তিনি আমাকে বলছেন যে সাক্ষাৎকার দিবেন। ইংরেজি সাহিত্যে তো অনেকেরই ভয় থাকে, অনেক দেখা যায় যে ইউনিভার্সিটি স্টুডেন্টদের অনেক ভয় থাকে যে ইংরেজি সাহিত্য, কারণ আমরা অনেকটাই ইংরেজিতে পিছিয়ে আছি। তো আপনি কি মনে করেন যে আপনার এই যে দ্য আর্ট অফ অটোগ্রাফে যে ইংরেজি ভার্সনে যে আপনি বের করছেন, এর থেকে কি মানে ইংরেজির প্রতি যে আমাদের যে দুর্বলতাটা বা যে ভয় ভীতিটা কাজ করে সেটা কি দূর করা সম্ভব? মানে গল্প আকারে পড়ে কি সম্ভব? আসলে আপনি দেখবেন, আপনি যদি পড়েন ম্যাগাজিনটা দেখবেন, একদম ইজি ল্যাঙ্গুয়েজে অনেক লেখাগুলা। আপনার মতো আমার মতো অনেক ছাত্রছাত্রীরা কিন্তু লিখছে এখানে, কিন্তু তার ভাষাটা আর যে আমাদের যে আমেরিকান বলেন আর ইংরেজি ইংল্যান্ডের রাইটাররা বলেন, তারা কিন্তু এখানে লিখছেন না। এখানে লিখছেন কারা? আমাদের দেশের ব্যক্তিরা। আপনার মতো আমার মতো যারা লেখাপড়া করছে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে, তারাই কিন্তু লিখছে। তো তারা যা পড়ছে তাই তো লিখছে। তো এখানে আপনি যখন পড়বেন তখন দেখবেন একদম ইজি ল্যাঙ্গুয়েজে গল্পগুলো বা তাদের লেখা আর্টিকেলগুলো একদম ইজি ল্যাঙ্গুয়েজে লেখা, বা যে নিউজগুলো ইজি ল্যাঙ্গুয়েজে হলে আসলে পড়তে সুবিধা হয় আর হচ্ছে ইজিলি বোঝাও সম্ভব হয়। তো আপনি এতক্ষণ ধরে আপনার লেখা অটোগ্রাফ নিয়ে কথা বলছেন, তো এই লেখার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি জানেন এপিজে আবুল কালাম একটি কথা বলেছিলেন যে দ্য ড্রিম ইজ নট দ্যাট ইউ সি ইন স্লিপ, দ্য ড্রিম ইজ হুইচ ডাজ নট লেট ইউ স্লিপ। অর্থাৎ স্বপ্ন সেটি নয় যেটি তুমি ঘুমিয়ে দেবো, স্বপ্ন হলো সেটি যেটি তোমাকে ঘুমোতে দেয় না। তো আমার এমন একটি স্বপ্ন আছে যেটা আমাকে ঘুমোতে দেয় না, আর আমার ঘুম হয় না, কারণ আমার স্বপ্ন তো এখনো পূরণ হয়নি। আপনি দেখবেন কথা সাহিত্যিক আবদুল্লাহ আবু সাইদ নাম শুনছেন, বিশ্ববিখ্যাত কথা সাহিত্যিক আবদুল্লাহ আবু সাইদ। তার একটি বইয়ের নাম দিয়েছিলেন স্বপ্ন, মানুষ তার স্বপ্নের সমান বড়। ঠিক তেমনিভাবে আমরা জানি অখণ্ডিত ঢাকা সিটি মেয়রের সাবেক আনিসুল হক, তিনিও সেম কথাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বলেছিলেন যে মানুষ তার স্বপ্নের সমান বড় এবং মানুষ স্বপ্ন ছাড়া বাঁচতে পারে না। এই দৃষ্টিকোণ থেকে আমি বলি যে আমার সামনে অনেক স্বপ্ন আছে, এটাকে আমাকে পূরণ করতেই হবে। এটা পূরণ করার জন্য আমাকে প্রাণপণ চেষ্টা করতে হবে। আপনি ডিএস লরেন্সের কথা বলেছিলেন, কথা জানেন। তিনি বলেন যে তিনি সবসময় বলে থাকেন যে আমি যারা খোলা চোখে স্বপ্ন দেখে এদেরকে ডেঞ্জারাস মানুষ হিসেবে আমি দেখি। কারণ আপনি জানেন বারাক ওবামা তিনি যে স্বপ্ন দেখিয়েছিলেন, তিনি আমেরিকায় যখন ওনার টিচার হিসেবে যখন স্বপ্ন দেখেছিলেন, তিনি যে স্বপ্নটা কি হয়েছিল? বাস্তবায়ন হয়েছিল। তিনি বলছিলেন আমি আমেরিকার প্রেসিডেন্ট হব, তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। আমি আব্দুল কাদের জীবন আমিও তো বলতে পারি আজ আমি এই স্বপ্নটা দেখি এবং আমি এটা বাস্তবায়ন করার জন্য আমি প্রাণপণ চেষ্টা করছি এবং সেই স্বপ্নের বাস্তবায়নের জন্যই আমি কাজ করে যাচ্ছি আর কি। এই দৃষ্টিকোণ থেকে বলি যে স্বপ্ন আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি এখন লিডিং ইউনিভার্সিটি ইংরেজি অনার্স শেষ করেছি, মানে এই স্প্রিংয়ে শেষ হবে। ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের অধীনে আমার মাস্টার্সের কামিল হাদিস বিভাগের সেকেন্ড ইয়ারের পরীক্ষা আগামী 19 ফেব্রুয়ারি। তো দুই দিকে আমার মাস্টার্স আমি শেষ করতে পারবো। তো সেই হিসাবে আমার অনেক বড় স্বপ্ন আছে। তো এই স্বপ্ন পূরণ করতে আমার যা করে লাগে আমি সবই করব। আপনার মতো অনেকেই যারা এখন লেখার সাহিত্যে যারা আসতে চান বা লেখালেখি করতে চান, তাদের প্রতি আপনার কি আহ্বান থাকবে? হ্যাঁ, অবশ্যই তারা লেখালেখিতে আসবে, তারা দেশ সমাজ এবং মানুষকে নিয়ে লিখবে এবং ভালো কিছু উপহার দিবে যা দেখে মানুষ উপকৃত হবে। আমরা যখন দেখি উইলিয়াম শেক্সপিয়ার বা রবীন্দ্রনাথ ঠাকুরের যখন লেখা পড়ি, আপনি দেখবেন তাদের সমাজে বাস্তব চিত্র তারা তুলে ধরেছেন।
লেখালেখির মূল উদ্দেশ্যটা কি? লেখালেখির মূল উদ্দেশ্য যে সমাজের সমাজের বাস্তব চিত্রটা তুলে ধরা, ফুটে তোলা। সেই চিত্রটা তো আমরা তুলে ধরার চেষ্টা করছি আর চেষ্টা করে যাব। আমরা স্বপ্ন পূরণ হবে, স্বপ্ন পূরণ হওয়া মানে কি? আমার দেশকে নিয়ে স্বপ্ন। আমার প্রত্যেক ব্যক্তি যা যা স্বপ্ন দেখবে সেটা তার দেশকে নিয়ে স্বপ্ন দেখবে, তার দেশের মধ্যেই থাকবে, দেশকে নিয়ে, মানুষকে নিয়ে, সমাজকে নিয়ে, দেশের সবকিছু নিয়ে সে স্বপ্ন দেখে। আমি সেটাই দেখি। দেশের মানুষের জন্য যদি আমি কিছু করতে পারি, দেশের মানুষের জন্য যেন আমি ভালো কিছু করতে পারি, বা দেশের মানুষ আমাকে নিয়ে কিছু করতে পারে, আমি সেটাই সন্তুষ্ট থাকি। আজকে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে আমরা আসলে আপনার স্বপ্ন তারুণ্য যে প্রোগ্রামটি আজকে, আমরা সবাই স্বপ্ন দেখি। হ্যাঁ, স্বপ্নচারী তারুণ্য। আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। তাই স্বপ্ন দেখি, আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। ইংরেজিতে একটি কথা আছে, ইফ ইউ ড্রিম ইট ইউ ক্যান ডু ইট। যদি তুমি স্বপ্ন দেখো এটা, তাহলে এটা তুমি বাস্তবায়ন করতে পারবে। তা আমরা প্রত্যেকেই আপনাদের শিশুকে যখন আপনার স্বপ্ন দেখাবেন, তখন যখন তার জীবনের সাথে ম্যাচিং করে এমন একটি স্বপ্ন দেখাবেন, সেই জন্য এটা বাস্তবায়ন পরিণত করতে পারে। কারণ ঘুমিয়ে স্বপ্ন দেখাটা আসলে সত্য স্বপ্নটা না। যে স্বপ্নটা তাকে ঘুমোতে দেয় না, বা যে স্বপ্ন তাকে সবসময় চোখে চোখে থাকে, তার স্বপ্ন তাকে সবসময় আঁকড়ে ধরে, সেই স্বপ্নটাই বাস্তবায়ন করতে হবে। এবং পাঠকদের উদ্দেশ্যে আমার এটাও যে আমরা যেন সবাই শান্তি চাই। আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, আমরা হানাহানি চাই না, আমরা মারামারি চাই না, আমরা একে অপরের সাথে ঝগড়াঝাটি চাই না, আমরা শান্তি চাই। আমরা একে অপরের যদি শান্তি, আমরা একে অপরের সাথে যদি সুন্দর ব্যবহার এবং আমাদের আদর্শ যদি একে অপরের সাথে ভালো হয়, তাহলে পৃথিবীটা সুন্দর হবে, আমাদের সমাজটা সুন্দর হবে, আমাদের দেশটা উপকৃত হবে, দেশ উপকৃত হবে, এবং আমরাও, আমাদের দেশটা, আমাদের জাতির আমরা এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম লেখক আব্দুল কাদের জীবনের সাথে। আমরা শুনছিলাম তার লেখালেখির জীবন সম্পর্কে, কয়েকটা বইও তার দেখলাম আমরা প্রকাশিত হয়েছে। তো দর্শক, আমার কাছে আজকে স্বপ্নচারী তারুণ্য এতটুকুই ছিল। আগামী সপ্তাহে আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সিল টিভির সাথেই থাকুন। শুভরাত্রি।